বাজেট অধিবেশনের আগে হচ্ছে না জাতীয় সংসদের স্থায়ী কমিটি গঠন, সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়ের বাধ্যবাধকতা নিশ্চিতের তাগিদ। প্রতি বছর একটি করে রিপোর্ট দেবে স্থায়ী কমিটিগুলো সংসদে এবং এটার উপরে 30 মিনিট আলোচনা হবে। এরকম যদি কোনো বিধান সংযুক্ত করা হয় তাহলে মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিগুলো আরো বেশি অ্যাক্টিভ হবে। উজানের ঢল ও রাতের টানা বৃষ্টিতে নেত্রকোনা সুনামগঞ্জের হাওড়াঞ্চলে তলিয়েছে নতুন নতুন এলাকা, ডুবে গেছে ফসলি জমি, কয়েক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি। একবার লন্ডা খন্ড হয়ে গেছে আমরা কি করতে পারি, কেমন বাঁচি? যেমন তারাতে আসি এই দিক মুখ নিতে আসি টানো বৃষ্টি বাদলে কেন অনেক জমি তলে গেছে গা, পানি তলে গেছে গা। অস্তিত্ব নেই পান্থপথ মগবাজার দিয়ে প্রবাহিত খালসহ রাজধানীর বেশ কয়েকটি জলাধারের গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা, পুনরুদ্ধারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তের তাগিদ। রাজশাহী মেডিকেলে হামের চিকিৎসা খরচ মেটাতে দিশেহারা স্বল্প আয়ের মানুষ, ওষুধ ইনজেকশন না পাওয়ায় কিনতে হচ্ছে বাইরে থেকে, ধার দেনায় ডুবতে বসেছে অনেকে। 15-16 দিন হয়ে গেল এখানে ভর্তি হয়েছে, আইসিইউতে রাখছিল 3-4 দিন, তারপরে বের করে দিয়েছে, তারপরে একই অবস্থায় আছে। আমার যে সংসারে যতটুকু আয় তার চাইতে অধিক পরিমাণে খরচটা বেশি হয়ে যাচ্ছে। অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, লাখ 3 টাকা হয়ে গেছে, তার মধ্যে ধার দেনা ওই রকমই। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাজেট অধিবেশনের আগে হচ্ছে না জাতীয় সংসদের স্থায়ী কমিটি গঠন, তবে সংসদের দ্বিতীয় অথবা তৃতীয় অধিবেশনে 53টি স্থায়ী কমিটি গঠন করা হতে পারে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তার মতে এবার কমিটিগুলো আগের মতো ছোট জগন্নাথ হবে না। অন্যদিকে বিরোধী দল প্রাপ্ত আসন নয়, সরকারি ও বিরোধী দলের কার্যকর অনুপাতে কমিটিতে থাকতে চায়। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়ের বাধ্যবাধকতা না থাকলে অকার্যকর হতে পারে স্থায়ী কমিটিগুলো। লাভলি বিথি রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হচ্ছে 30 এপ্রিল। এখনও গঠন করা হয়নি সংসদীয় স্থায়ী কমিটি। যে কমিটিগুলো সরকারি হিসাব, বিল পরীক্ষা, আইন প্রণয়ন এবং মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কাজ করে মন্ত্রণালয় ও সরকারের ওয়াচডগ হিসেবে। তবে কবে গঠিত হচ্ছে সংসদীয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ 53টি স্থায়ী কমিটি? 5টা কমিটি অলরেডি হয়ে গেছে। মহিলা সদস্য আসবেন, তারপর কার পারফরমেন্স কি, কোথায় ইন্টারেস্টেড, আবার কতটা কারে দিয়ে কি পারপাস সার্ভ হবে, সব মিলিয়ে আমাদের সাধারণত সেকেন্ড সেশন, থার্ড সেশন এই সংসদের স্থায়ী কমিটিগুলো হয়। জুলাই সনদে সরকারি হিসাব কমিটি, বিশেষ অধিকার কমিটি, এস্টিমেটস কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি সহ সংসদ সদস্যদের সংখ্যানুপাতে গুরুত্বপূর্ণ কমিটিগুলোর সভাপতির পদ বিরোধী দল থেকে দেওয়ার প্রস্তাব আছে। বিরোধী দল জামায়াতে ইসলামী এক্ষেত্রে জুলাই সনদের বাস্তবায়ন চায়, ভূমিকা রাখতে চায় মন্ত্রণালয়গুলোর জবাবদিহিতা ও দুর্নীতি রোধে। বিরোধী দলের কিন্তু একটা বিরাট দায়িত্ব আছে, কারণ অনেক সময় একটা ভুল থেকেই যায়, হয়তো থাকলো ইনঅ্যাডভার্টেন্টলি থাকলো, তো থাকলে হয় কি, তখন যদি বিরোধী দলের চোখে দেখিয়ে দেয় যে এইটা করলে ভালো হয়, এটা সংশোধন করা হবে। তারা খুব ব্যস্ত আছেন এই সংসদ নিয়ে, তো সংসদ নিয়ে তো সবাই ব্যস্ত, কিন্তু রাষ্ট্র তো চলছে, কাজে স্থায়ী কমিটি হয়ে যাওয়া দরকার। এই স্থায়ী কমিটিতে বিরোধী দলের বেশি সংখ্যক সদস্য সভাপতি থাকা উচিত। দেশ বিরোধী, ইসলাম বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী কাজ করবে। আমরা কিন্তু সরকারের সংসদের ভিতরে বাইরে এর প্রতিবাদও করছি, প্রয়োজন প্রতিরোধও আমরা করব, যাতে করে সরকারকে আমরা সঠিক রাস্তায় রাখতে পারি। বিশেষজ্ঞের মতে মন্ত্রণালয় ভিত্তিক স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রী থাকায় দ্বন্দ্ব হয় সভাপতির সাথে। আবার কেউ কেউ নিজের স্বার্থে রাজনৈতিক সুবিধা নিতে বিরোধিতা করে না, সেক্ষেত্রে অনিয়মের অভিযোগ আসলে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হতে পারে। তাই কমিটিগুলোই বিরোধী দলের সদস্যদের সংখ্যা বাড়ানোর পরামর্শ এই বিশেষজ্ঞের। মন্ত্রণালয় সম্পর্কিত কার্যক্রমের উপরে যে প্রতি বছর একটি করে রিপোর্ট দেবে স্থায়ী কমিটিগুলো সংসদে এবং এটার উপরে 30 মিনিট আলোচনা হবে। এরকম যদি কোনো বিধান সংযুক্ত করা হয় তাহলে মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিগুলো আরো বেশি অ্যাক্টিভ হবে এবং এটা এক ধরনের প্রভাব পড়বে। গত 2 মাসের কার্যক্রম দেখলে আমার ধারণা করি যে কমিটি ছোট জগন্নাথ হবে না। কার
কোন ফিল্ডে এক্সপার্টাইজ আছে সেগুলো আমরা দেখব। যেমন ধরেন একজন স্বাস্থ্য খাতে তার এক্সপার্টাইজ আছে, আমরা চেষ্টা করবো তাকে স্বাস্থ্য কমিটিতে আনার জন্য। একজন ধরেন ফরেন রিলেশনের মধ্যে এক্সপার্টাইজ আছে, তাকে আনবো, চেষ্টা করবো ফরেন রিলেশনের উপরে আনার জন্য। তবে পরিকল্পনা আর প্রতিশ্রুতির বাইরে গিয়ে বাস্তবে কতটা জবাবদিহিমূলক ও কার্যকর হয়ে উঠতে পারবে স্থায়ী কমিটিগুলো তা বোঝা যাবে কমিটি গঠন প্রক্রিয়া এবং এর ভবিষ্যৎ কার্যক্রমে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সাগরে লঘুচাপের প্রভাবে রাতভর দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। উজানের ঢল আর রাতে টানা বৃষ্টিতে নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওড় অঞ্চলের পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে নতুন নতুন এলাকা, ডুবে গেছে ফসলি জমি। চরম বিপাকে পড়েছেন এই অঞ্চলের কৃষকরা। এছাড়া নেত্রকোনার কংস নদের পানি বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সিলেট, মৌলভীবাজার সহ 5 জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একবার লন্ডা খন্ড হয়ে গেছে গা, লামার জমি হচ্ছে একবারে সদর বদর হয়ে গেছে গা। আমরা কি করতে পারি, কেমনে বাঁচি? নিতেছে যেমন তাড়াতাড়ি যে ঠিক আছি এই দিক মুক্তি নিতে আসি টানো। বৃষ্টি বাদলের কারণে অনেক জমি তলে গেছে গা, পানির তলে গেছে গা। আর কিছু ধানে যে আমরা দেখেন কাঁচা পাকা ধান মোটামুটি খাইতে দেবো, ধান তো পাশে দেবো, এখানে কাঁচা পাকা ধান আমরা কাটতেছি। হবিগঞ্জের আবহাওয়ার পরিস্থিতি জানবো, সেখানে আছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। প্রদীপ, রাতভর বৃষ্টিতে কোথাও কি জলাবদ্ধতা তৈরি হয়েছে কিনা, ফসলের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়েও জানাবেন। গতকাল বিকেল বেলা খয় নদীর বাঁধ যেদিকে ভেঙেছে এবং ভেঙে এই যে আমার পেছনে যে বিস্তীর্ণ হাওর আপনি দেখতে পাচ্ছেন, এই বিস্তীর্ণ হাওর পুরোটাই আসলে তলিয়ে গিয়েছে। এখন এখানকার যারা কৃষক রয়েছেন তারা আসলে চেষ্টা করছেন কোনো রকমে যদি কিছু ধান উদ্ধার করা যায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কৃষকরা এখানে চেষ্টা করছেন যেগুলো কোনো রকম এখন পর্যন্ত ভেসে আছে সেই ধানগুলো কেটে আনার। আর যেগুলো তলিয়ে গিয়েছে তাদের বক্তব্য হচ্ছে এটি যেহেতু নিচু এলাকা, 5 থেকে 7 হাত পানির নিচে আসলে তলিয়ে গেছে ধান, সেগুলো আসলে উদ্ধার করা খুবই কষ্ট। তারা সেগুলোর আশা ছেড়ে দিয়েছেন অনেকটা, যেহেতু এখনও নদী থেকে হাওরে পানি ঢুকছে। তারা যেটি বলছেন যে এই যে পানি যে ধানগুলো তলিয়ে গেছে সেগুলো হয়তো উদ্ধার করা সম্ভব হবে না। আর আবহাওয়ার যে বিষয় যেটি বলছি, আবহাওয়াতে কিছুক্ষণ পরপরই আসলে রোদ এবং মেঘ দুটি আসলে এখানে খেলা করছে। কিছুক্ষণ পরপরই দেখা যায় রোদের দেখা মিলে, কিন্তু কিছুক্ষণ পরই আবার সেটি অন্ধকার হয়ে যায় চারপাশ। সবকিছু মিলে আসলে কৃষকরা খুব দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছেন যে ধানগুলো তারা হাওর থেকে কেটে আনছেন সেগুলো তারা শুকানোর আসলে কোনো ব্যবস্থা নেই। এই যেহেতু চারদিকে কাদা, একই সাথে কিছুক্ষণ পরপরই থেমে থেমে বৃষ্টি বা অনেক সময় টানা বর্ষণ, তো সব কিছু মিলে কৃষকরা আসলে ধান শুকানো নিয়ে বিড়ম্বনা। এবং আপনার এই আগের সংবাদে আমি দেখিয়েছিলাম যে ধানগুলো তারা কেটে আনছেন সেগুলো থেকে অলরেডি চারা গজিয়ে ওঠা শুরু হয়ে গেছে। তো সব কিছু মিলে কৃষকদের আসলে দুর্ভোগ ক্রমাগত বাড়ছে। যদি আবহাওয়ার উন্নতি না হয় তাহলে আসলে তাদের দুর্ভোগ খুবই খারাপের দিকে যাবে এবং তাদের যে ভবিষ্যৎ, যেহেতু এই অঞ্চলে একটি মাত্র ফসল বোরো ধান, সেটি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আসলে এই অঞ্চলের কৃষক মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন। রাব্বি। প্রদীপ, আপনাকে ধন্যবাদ। রাজধানী থেকে বেশ কয়েকটি খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। সেখানে সড়ক, ভবন সহ নানা স্থাপনা গড়ে উঠেছে। খালগুলো উদ্ধারের দাবি উঠলেও তা বাস্তবায়িত হয়নি। অবশ্য স্বচ্ছ পানির খালের দেখাও মেলে রাজধানীতে। পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান বলছেন, দখল উচ্ছেদ না করে শুধু খনন করে খাল বাঁচানো যাবে না। সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত ছাড়া উচ্ছেদ কার্যক্রম কার্যকর হবে না বলেও মনে করেন তিনি। শাকিল হাসানের রিপোর্ট, ছবি SRS আলীর। রাজধানীর কেন্দ্রস্থল পান্থপথে বয়ে চলত একটি খাল। 80-র দশকে খালটি বক্স কালভার্ট করা হয়, ওপরে তৈরি করা হয় সড়ক। খালটি আবারও সচল করার কথা শোনা গেলেও বাস্তবে কিছু হয়নি। একইভাবে অস্তিত্ব বিলীন হয়ে গেছে পরিবাগ খালটিও। মগবাজার, বাংলা মোটর হয়ে প্রবাহিত খালটির কোনো চিহ্নই আর নেই। বাস্তবতা হলো এসব খাল ফিরিয়ে আনা কঠিন, তবে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হলে সম্ভব। খাল খনন কর্মসূচির মধ্যে অবশ্যই বাস্তবসম্মত পদক্ষেপ লাগবে এবং পরিকল্পনা লাগবে, যেটা দিয়ে আমরা যেখানে আমরা রিভাইভ করতে পারবো, নেটওয়ার্কটাকে আমরা আবার কানেক্ট করে ফেলতে পারবো। আর যেখানে সম্ভব না হলে কেন পারিনি এবং তার পেছনে দায়ী কেনা, এবং এই খালটাকে যে বিভিন্নভাবে ইকোনমিক্যালি উপযোগিতার জন্য বিল্ডিং বানিয়েছে যারা, খালকি মেরে ফেললো, তাদের কাছ থেকে কস্ট রিকভারি করা। কয়েকটি খালে প্রবাহ ফেরাতে প্রকল্প চলছে 2 সিটিতে।
দক্ষিণ সিটি কর্পোরেশন খালগুলো সচল করতে নতুন প্রকল্প নেয়ার উদ্যোগ নিচ্ছে। দীর্ঘদিন যাবৎ যেহেতু এই খালগুলো ব্যবহার হচ্ছে না, অবৈধ দখল হয়ে গেছে, সেই দখল মুক্ত করা তো অবশ্যই একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো আমরা চেষ্টা করছি, কারণ ঢাকা শহরের উন্মুক্ত পানিগুলোকে যদি বুড়িগঙ্গা বা শীতলক্ষাতে নিয়ে যেতে হয়, তাহলে খালগুলো সংস্কার করতেই হবে। সব খালের যখন বেহাল দশা, তখন এই রাজধানীতেই স্বচ্ছ পানির খালের অস্তিত্ব বিস্মিত করতে পারে নাগরিকদের। বুড়িগঙ্গা থেকে উৎপত্তি রায়ের বাজার খালটির এমন চিত্র দেখতে পাওয়া যায় প্রায় 500 মিটার পর্যন্ত। 1.5 দশক আগে একটি প্রকল্পের মাধ্যমে খালটি খনন এবং পাড় উন্নয়নের কাজ করা হয়। রায়ের বাজার বধ্যভূমির পেছনে খালের এ অংশ 80 থেকে 100 ফুট পর্যন্ত প্রশস্ত। মাটির পাড়ের খালের এই অংশে রয়েছে সবুজের সমারোহ। রাজধানীর সম্ভবত এই খালটিতে নিশ্চিন্তে গোসল করাও সম্ভব। খালের স্বচ্ছ পানিতে আছে নানা প্রজাতির জলজ প্রাণী, সাঁতার কেটে চলে নানা প্রজাতির মাছ। খাবারের সহজলভ্যতায় খালের আশেপাশে দেখা মেলে নানা পাখিও। কংক্রিটের শহরে এমন প্রকৃতিতে শান্ত হয় নাগরিক মন। মানুষ বুঝলে সোনার মানুষ হবি, মানুষ বুঝলে সোনার মানুষ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। হামাক্রান্তের সংখ্যা ভয়াবহ হারে বেড়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয় 24 ঘন্টায় উপসর্গে মৃত্যু হয়েছে একজনের, আর হাম ও সন্দেহভাজন শনাক্ত হয়েছে 1406 জন। হাম পরিস্থিতি নিয়ে সবশেষ খবর জানাতে রাজধানীর মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লামিয়া তিথি। তিথি, হাসপাতালে হামাক্রান্ত রোগীর ভিড় কেমন, চিকিৎসকরা কি বলছেন, সার্বিক চিত্র জানাবেন আমাদের। রাব্বি, বলতে গেলে দুঃখের সংবাদ যে 1.5 মাস হলো হামে আক্রান্ত যে শিশুদের কষ্ট সেটা কিন্তু কোনোভাবে কমছে না। দিনকে দিন কিন্তু এই যে হামে আক্রান্ত শিশুদের যেই ভোগান্তি সেটা কিন্তু বেড়েই চলেছে। যদি একটু বলতে চাই যে হাম আক্রান্তর সংখ্যাটা আসলে ভয়াবহভাবে দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আজকেও যদি একটু চিত্রটা দেখাই, এখানে কিন্তু যেই ঢাকার থেকে কিন্তু ঢাকার বাইরের যে রোগীদের সংখ্যা সেটি কিন্তু বলতে গেলে বেশি। কেননা যারা আমাদের সাথে কথা হয়েছিল, সকল অভিভাবকের সাথে আমরা কথা বলেছি, তো তারা আমাদের সাথে বলছিলেন যে ঢাকার বাইরে যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণেই কিন্তু তাদের আসতে হয়েছে। তবে এমনও কিন্তু চিত্র দেখা গেছে যে ঢাকার বাইরে যদি তারা বলছিলেন যে ঢাকার বাইরে যদি যথাযথ চিকিৎসা পাওয়া যেত, কেউ কেউ দেখা যাচ্ছে যে একদিন এসে একদিন চিকিৎসা নিয়েই সুস্থ হচ্ছেন, কেউ কেউ আবার দেখা যাচ্ছে যে 7 থেকে 8 দিন। তো অভিভাবকরা অভিযোগ করছিলেন যে স্বাস্থ্য খাতের যেই অবস্থা, এই অবস্থা যদি ঠিক না করা যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে এর ভয়াবহতা বেড়েই যাবে। যদি একটু বলে রাখি রাব্বি, যে 15 থেকে কিন্তু 29 এপ্রিল পর্যন্ত কিন্তু হামের মৃত্যু হয়েছে 274 জন। এছাড়াও কিন্তু অভিভাবকরা আমাদেরকে বলছিলেন যে ঢাকার বাইরে যদি আইসোলেশনের যদি ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু এই যে ভোগান্তি, সেই ভোগান্তি চিত্রটা কিছুটা হলেও কমতো। রাব্বি, তিথি, আপনাকে ধন্যবাদ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের চিকিৎসার খরচ চালাতে দিশেহারা হয়ে পড়েছেন অভিভাবকরা। ধার দেনা আর গ্রামবাসীর সহযোগিতায় চলছে অনেকের চিকিৎসা। অভিভাবকরা বলছেন অনেক ওষুধ ও ইনজেকশন বাইরে থেকে কিনতে হচ্ছে, সাথে যুক্ত হচ্ছে পরীক্ষা নিরীক্ষার খরচ। তার উপর দূর থেকে আসা অনেককে থাকা খাওয়ার খরচ চালাতেও হিমশিম খেতে হচ্ছে। প্রথমে ঠান্ডা ও নিউমোনিয়া, এরপর হাম। 4 বছরের শিশু রেজওয়ান 2 মাস ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এরই মধ্যে চিকিৎসা ব্যয় ছাড়িয়েছে 3 লাখ টাকা। চাঁপাইনবাবগঞ্জের গুমস্তাপুরের এই পরিবার বাড়িতে পালন করা 3টা গরু অপেক্ষাকৃত কম দামে বিক্রি করে খরচ জুগিয়েছে। এরপর কি হবে জানেন না তারা। 2,20,000 টাকা শেষ হয়ে গেল। কেন যে আমার গরু ছিল 2,20,000 টাকা শেষ করেছি। আমাকে গ্রামের মানুষ চাহে চিনতে দিয়েছে, সাত আমি শেষে গেছে, ফেতরা মিত্রা দিলে দিয়েছিল, মসজিদের ইমানের মানুষ তার তুলে দিয়েছিল 5-10 হাজার করে, সব যে যা পেরেছে দিয়েছে স্যার। আমার কাছে কিছু নাই। 6 মাস বয়সী যমজ শিশু নিয়ে 2 সপ্তাহ ধরে হাসপাতালে আছেন রফিকুল। ব্যয় মেটাতে একটি গরু বিক্রি করেছেন, এখন চলছেন ধার দেনায়। এখান থেকে মেডিসিন কিনতে হচ্ছে, তারপরে 3টা লোক আছে, 2টা বাচ্চা নিয়ে, এজন্য হচ্ছে আপনার চলাফেরা, খাওয়া দাওয়ার জন্য, এগুলো সব দিক দিয়েই আমার যে সংসারে যতটুকু আয় তার চাইতে অধিক পরিমাণে খরচটা বেশি হয়ে যাচ্ছে।
অভিভাবকরা বলছেন হাসপাতালে সব ওষুধ ও ইনজেকশনের সরবরাহ থাকছে না, তাই বাইরে থেকে কিনতে হচ্ছে। রোগের পরীক্ষা নিরীক্ষার খরচও লাগছে। দূর থেকে আসা রোগীর অভিভাবকদের করতে হচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থা। স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য এই ব্যয় ক্রমেই কঠিন হয়ে উঠেছে। অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, লাখ 3 টাকা হয়ে গেছে, তার মধ্যে ধার দেনা ওই রকমই। জ্বরটা ছেড়েছে, আপনাদের হালকা একটু হয়েছে, সম্পূর্ণ ভালো হয়নি তো হালকা হয়েছে। না 14-15-16 দিন হয়ে গেল এখানে ভর্তি হয়েছে। আইসিতে রাখছিল 3-4 দিন, তারপরে বের করে দিয়েছে, তারপরে একই অবস্থায় আছে। এসব বিষয় নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাদের দাবি টিকাদান শুরু ও বিশেষ ব্যবস্থাপনার কারণে এই হাসপাতালে হামে মৃত্যু ও রোগী ভর্তির সংখ্যা কমেছে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। পটুয়াখালীর বাউফলে মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য ছিল একটি মাত্র ভবন। সেই ভবন ভেঙে 5 তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। 6 বছর ধরে আটকে আছে সেই নির্মাণ কাজ। আর দীর্ঘ এই সময় ধরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অসুস্থতার ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা। প্রতিষ্ঠানের একমাত্র ভবনটি নির্মাণাধীন। রোদ ঝড় বৃষ্টিতে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম। ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। মাঠে খেলাধুলা আপনার পাথর আছে অনেক, আপনার খেলাধুলা করতে গেলে আপনার কেউ পাও কেটে যায়, কেউ পরে বা হাত পা ভেঙে যায়। আসতে এক জায়গায় লিখতে গেলে খাতা ভিজা যায়, বই ভিজা যায়, দেখা যায় উপরে কাজ চলে, নিচে আমরা যে ক্লাস করি উপর থেকে কিছু পড়লে দেখা যায় যে ভিতরের দিকেও পড়তে পারে। কথা ছিল 1 বছরের মধ্যে এই ভবনের নির্মাণ কাজ শেষ হবে। 2020 সালের 5 জানুয়ারি মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ে 5 তলা ভবন নির্মাণের জন্য কার্যাদেশ দেয় পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। 4 কোটি টাকার দরপত্রে কাজ পায় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স রূপালী এন্টারপ্রাইজ। 1 বছরের মধ্যে নির্মাণ কাজ বাস্তবায়নের চুক্তি স্বাক্ষর করলেও অবকাঠামো দাঁড় করিয়ে কাজ বন্ধ করে দেয় ঠিকাদার। পানি জমাই থাকো ক্লাসে, আমরা দাঁড়াইতে পারতাম না, ব্ল্যাক বোর্ডে লিখতে পারতাম না, পোলাপের বই খাতা ব্যাগ সম্পূর্ণ ভিজে যাইতো। শিক্ষা প্রতিষ্ঠানকে যেভাবে ভঙ্গুর অবস্থায় ফেলে রেখে চলে গেছেন ঠিকাদার, আমি মনে করি বাংলাদেশে যে আইন আছে সেই প্রচলিত আইন অনুযায়ী এরকম ঠিকাদারদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি নেওয়া উচিত। এরপর 2022 সালে রূপালী এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি বাতিলের পর নতুন দরপত্র আহ্বান করা হয়। 3.5 কোটি টাকার নতুন দরপত্রের মাধ্যমে কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজ। বর্তমানে ধীর গতিতে চলছে কাজ। স্বত্বাধিকারী এনায়েত হোসেনের দাবি 2025 সালে কাজ বুঝে পেয়েছেন তিনি। শেষ হতে আরও অন্তত 2 বছর সময় লাগবে। রূপালী এন্টারপ্রাইজ যিনি কাজ করেন নাই তাকে তার লাইসেন্স বাজেয়াপ্ত করার জন্য আমরা সুপারিশ করেছি প্রধান কার্যালয়। সেটার হয়তো ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। পুরনো ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে বলে জানান উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী। 22 সালের কন্ট্রাক্টর নাই, আমরা কাজ পাইছি যে 25 সালে, আরো 2 বছর পর। 1965 সালে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে পটুয়াখালীর বাউফলের মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়। সাবরিনা লিজা, যমুনা নিউজ। হাম কিংবা ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রাজধানীর আগারগাঁওয়ের 250 শয্যা বিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, ভ্যাকসিন সহ মানব সম্পদ কোনো কিছুরই সংকট নেই। সংকট কেবল গত 17 বছরে বাজেট নির্ধারণ অনুযায়ী কাজ হয়নি। এ সময় সাখাওয়াত হোসেন বলেন, এবারের বাজেটের পর সক্ষমতা আরও বাড়ানো হবে। মে মাসের মধ্যেই হামের প্রকোপ কমে যাবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের কোনো শর্টেজ নেই, আমাদের ম্যান পাওয়ার শর্টেজ নেই। শর্টেজ একটা জিনিস আপনারা জানেন, 17টা বছর টাকা ছিল, কাজ হয়নি, প্রপারলি হয়নি। আমি কাউকে ব্লেম করব না, আমরা রেগুলারাইজ করার চেষ্টা করতেছি। আমাদের এই বাজেটটা পরে ইনশাল্লাহ আমরা মোর এফিসিয়েন্টলি, মোর অনেস্টলি আমরা বাকি কাজগুলো ইনশাল্লাহ করবো। আপনাদের সহযোগিতা চাই। 14 এপ্রিলকে বাংলা নিউ ইয়ার ডে ঘোষণার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটালে প্রস্তাব গৃহীত হয়েছে। স্মরণীয় এই মুহূর্ত উদযাপনে আয়োজন করা হয়েছে 3 দিন ব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউ ইয়র্কের সিনেটর টোবি অ্যান স্টাভিস্কি। আরও বক্তব্য দেন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের
সহসভাপতি ডক্টর কল্লোল বসু, সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন এবং সঙ্গীত পরিচালক মহিতোষ তালুকদার তাপস। আয়োজনে ছিল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। গত 22 এপ্রিল নিউ ইয়র্কের আইনসভায় গৃহীত হয় বাংলা নববর্ষ সংক্রান্ত প্রস্তাব। এতে বলা হয়, বিশ্বের অন্যতম বৃহৎ জনগোষ্ঠী বাংলা ভাষাভাষীদের নিউ ইয়র্কে রয়েছে শক্তিশালী সাংস্কৃতিক উপস্থিতি। এছাড়া শিক্ষা, গবেষণা, স্বাস্থ্য ও ব্যবসা সহ গুরুত্বপূর্ণ খাতে অবদান রেখে চলেছে তারা। এ সময় নিউ ইয়র্কে বাংলা ভাষা ও সংস্কৃতি বিকাশে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড এবং মুক্তধারা ফাউন্ডেশনের অবদানের কথাও তুলে ধরা হয়। সংযুক্ত আরব আমিরাতের ওপেক এবং ওপেক প্লাস ত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন পদক্ষেপকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন, ওপেকে সমস্যা হচ্ছে বলেই সংগঠনটি থেকে সরে আসছে আমিরাত। বৈশ্বিক বাজারে গ্যাস ও তেলের দাম কমানোর জন্য সিদ্ধান্তটি ইতিবাচক বলেও দাবি করেন তিনি। ওপেক থেকে সরে আসার সিদ্ধান্তের কারণে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে চৌকো সাক্ষা দেন ডোনাল্ড ট্রাম্প। এটা অসাধারণ। আমি মোহাম্মদকে বেশ ভালোভাবে চিনি। তিনি খুবই চৌকস। সে তার নিজের মতো চলতে চায়। এটা ভালো লক্ষণ। আমার মনে হয় গ্যাস ও তেলের দাম কমানোর জন্য এটা একটা ভালো ব্যাপার। তাদের কাছে সবকিছুই আছে। তিনি আসলে একজন অসাধারণ নেতা। ওপেকে তাদের কিছু সমস্যা হচ্ছে। কোহিনূর হীরা নিয়ে কয়েক শতাব্দী প্রাচীন বিতর্ক ফিরে এলো আবারও। নতুন মাত্রা যোগ করলেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। বললেন, যুক্তরাষ্ট্র সফররত ব্রিটিশ রাজার কাছে কোহিনূর হীরা ফেরত চাইবেন তিনি। তার এই মন্তব্যের পরই ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উপনিবেশিক ইতিহাসের কলঙ্ক আখ্যা দিয়ে ব্রিটিশ রাজমুকুটের গর্ব কোহিনূর হীরা ফেরতের জোরালো দাবি তুলেছেন অনেকে। মুঘল সম্রাট, পারস্যের শাহ, আফগান শাসক, শিখ মহারাজা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ঘুরে কোহিনূর হীরা শোভাবর্ধন করছে ব্রিটিশ রানীর মুকুটে। বিখ্যাত কোহিনূর কেবল একটি রত্ন নয়, উপনিবেশিক শোষণের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয় এই হীরাকে। বিশেষজ্ঞদের মত অনুযায়ী 1300 শতকে ভারতীয় উপমহাদেশে আবিষ্কার হয় কোহিনূর। 1849 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঞ্জাব দখলের পর লাহোর চুক্তির মাধ্যমে ব্রিটিশদের হাতে যায় হীরাটি, যা নিয়ে আজও প্রশ্ন রয়ে গেছে। 105 ক্যারেটের হীরাকে পরবর্তীতে আরও তীক্ষ্ণ রূপ দেয়া হয় এবং ব্রিটিশ ক্রাউন জুয়েলসে যুক্ত করা হয়। বর্তমানে লন্ডন টাওয়ারে সংরক্ষিত কোহিনূর খচিত মুকুট। ভারত বহুবার অভিযোগ করেছে জোর করেই কেড়ে নেওয়া হয়েছিল কোহিনূর, আর তা ফিরিয়ে দেওয়া উচিত। হীরাটির মালিকানা দাবি করে আসছে পাকিস্তান, ইরান ও আফগানিস্তানও। যুক্তরাষ্ট্র সফররত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির সম্ভাব্য সাক্ষাতের আগে আবার আলোচনায় কোহিনূর হীরা। মামদানি বলেছেন, ব্রিটিশ রাজার সাথে দেখা হলে ভারতের কাছে ফেরত দিতে বলবেন কোহিনূর। আমার যদি ব্রিটিশ রাজার সাথে আলাদাভাবে কথা হয়, সম্ভবত আমি তাকে উৎসাহিত করব কোহিনূর হীরা ফিরিয়ে দেওয়ার জন্য। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরালো হয়েছে কোহিনূর ফেরতের দাবি। যদিও ব্রিটিশ রাজপরিবারের বিশেষজ্ঞদের দাবি, হীরাটি ব্যক্তিগতভাবে রাজার নয়, বরং ব্রিটেনের রাষ্ট্রীয় সম্পত্তি। একক সিদ্ধান্তে ফেরত দেওয়ার ক্ষমতা রাজার নেই। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে